হ্যাঁ, সেই দিন ত্রিভুবন ঠাকুর কলমা পড়ে মুসলমান নাম নিয়েছিলেন, মোহাম্মদ আবু সবের খাঁ বলে। কিন্তু খাঁ উপাধি তার কায়েম হয়নি, লোকে তাকে ঠাকুরই বলতো, আবু ঠাকুর। আবু ঠাকুর মসজিদ করেছিলেন মন্দির ভেঙে। মুর্শিদাবাদ থেকে কারিগর রাজমিস্ত্রি এসেছিল, স্বয়ং নবাব পাঠিয়েছিলেন। মসজিদের পর হয়েছিল তার পাকা দালান বাড়ি, ঠাকুর সাহেবের হাভেলি। হাতি কিনেছিলেন, ঘোড়াও কিনেছিলেন। আর ওই ছিটমহল ঠাকুরপাড়ার একটু দূরে, ওরই ভেতরে মুসলমান এবং ডোম বাগদি পাইকদের এনে বাস করিয়েছিলেন, আর নাম দিয়েছিলেন চক পাইক পাড়া। নমস্কার, আমরা শুনছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস কীর্তিহাটের কর্চা। তাহলে আসুন শুনে নেওয়া যাক দ্বিতীয় খণ্ডের আজকের অংশটি। ঠাকুর মিয়া কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, দেববিগ্রহ গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন এবং ব্রাহ্মণ শাস্ত্রজীবী থেকে জমিদার হয়েছিলেন। কিন্তু যেই বিদ্যা তিনি আয়ত্ত করেছিলেন, যোগবিদ্যা আর অদৃষ্ট গণনাবিদ্যা, সে তার কোথায় যাবে? তা যায়নি এবং তিনি তার চর্চাও ছাড়েননি। আরও একটি নিয়ম তিনি করেছিলেন, কোরবানিতে তিনি দুম্বা খাসি ছাড়া গরু কোরবানি করেননি। 3 পুরুষ পর্যন্ত ঠাকুর বংশ অপ্রতিহিত প্রতাপে জমিদারি করেছিলেন, মীর কাসেম আলী খাঁর সময় পর্যন্ত। শ্যামনগর রাধানগরের ব্রাহ্মণ কায়স্থ সদ্গোপদের সঙ্গে ঠাকুর বংশের লড়াই চলেছে বিচিত্র পথে। ঠাকুর মিয়া বা আবু ঠাকুর তাদের ওপর জমিদারি করে গেছেন সেলাম নিয়ে, খাজনা নিয়ে। ব্যাস, আর কিছুই না, শুধু সেলাম আর টাকা। কারুর ধর্মে তিনি হাত দেননি, কারুর কন্যাকে বংশে কারুর সঙ্গে বিয়ে দেবার জন্য জেদ করেননি। বিয়ে শাদী ঠাকুরপাড়ার জ্ঞাতিদের মধ্যেই আবদ্ধ ছিল। আর বিয়ে শাদী যা দিয়েছেন তা বেছে বেছে হাজি যারা হজ করে এসেছেন তাদের বাড়িতে। একটা পরিবার, ত্রিভুবন ঠাকুরের 2 বিবাহ, তাতে 3টি পুত্র 3টি কন্যা, জ্ঞাতি 10-12 ঘর। সুতরাং বিয়ে শাদীর জন্য বাইরে যেতে হয়নি। আবু ঠাকুর সকালে দলিজায় বসতেন, জমিদারি করতেন, নালিশ শুনতেন, বিচার করতেন। ব্রাহ্মণ কায়স্থ যারা আসতো তাদের জন্য আলাদা ফরাজ থাকতো, আর তা থাকতো তার ঠাকুর বা মিয়াদের আসন থেকে নিচে। এসে সেলাম দিতে হতো, যাবার সময় সেলাম দিয়ে যেতে হতো। জরিমানা করতেন, আর সেই জরিমানার মাপ ছিল না। শ্যামনগর রাধানগরের খাজনা বাড়িয়েছিলেন, বিঘা প্রতি 1.5 টাকা হতে 2 টাকা 2.5 টাকায়। লাট যুগলপুরের 2 তৌজি শ্যামনগর রাধানগরের বাৎসরিক ডৌল জমা ছিল 5,000 টাকা। তিনি তাকে বাড়িয়ে করেছিলেন 7,500 টাকা। খাজনা 1 পয়সাও বাকি থাকতো না। তিনি নায়েব গোমস্তা রেখেছিলেন ওই রাধানগরের কায়স্থদের। ওদেরই মধ্যে কয়েকজনকে মহাজনীতে সাহায্য করে প্রজার কাছে খাজনা আদায় করাতেন। টাকাও তিনি তাদের দিতেন বিনা সুদেই। তারা প্রজার খাজনা আদায়ের সময় কাছারিতে প্রজার হয়ে খাজনা টাকা ফেরেস্তায় দিত এবং সুদ শুদ্ধ আদায় করত। তিনি মুসলমান, তিনি সুদ নিতেন না। মোট কথা, তিনি বিচিত্র উপায়ে 2 তৌজির হিন্দু প্রজাদের জব্দ করেছিলেন নিঃস্ব করে। ব্রাহ্মণেরা কেউ সংস্কৃতে তার স্তব করে সংস্কৃতে শ্লোক তৈরি করলে শ্লোক পিছু 5 টাকা ইনাম দিতেন এবং দরকার মতো সংশোধনও করে দিতেন। কিন্তু শ্যামনগরের কোনো ব্রাহ্মণ তার স্তব রচনা করেনি। তার অন্তে তার ছেলে গুল মোহাম্মদ ঠাকুর নাকি সিদ্ধযোগী ছিলেন। তিনি অত্যন্ত উদার ছিলেন, হজ করে এসেছিলেন তিনিও যোগ করতেন। এমন বাকসিদ্ধ ছিলেন যে যা বলতেন তাই ঘটত। তৃতীয় পুরুষে এই যুগলপুর নিয়ে গোলমাল লাগলো কোম্পানির সঙ্গে। তৃতীয় পুরুষে তখন তিনি 3 ছেলে 2 মেয়ে, 1 ছেলে ভোগী আর 1 ছেলে পূর্বপুরুষের মতো যোগী। ছোট ছেলে নবাবী পল্টনে ঢুকেছিল, পলাশির যুদ্ধে নবাবের হয়ে লড়তে গিয়ে মরেছিল। বড়জন ভোগবিলাসের জন্য প্রথমে গিয়ে বাস করেছিলেন মুর্শিদাবাদে, তারপর গিয়েছিলেন নবাব কাসেম আলী খাঁর সঙ্গে মুঙ্গের, আর সেখানেই তিনি থেকে গেছেন, আর ফেরেননি। সম্পত্তি নিয়ে আছেন যিনি, যোগী এবং জমিদার, তিনি মেজলা ঠাকুর মিয়া।
এইদিকে সরকার তখন কোম্পানির হাতে গিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুগলপুর লাটের তালুকদারের ওপর নোটিশ জারি করলেন। কোম্পানির নতুন আইন অনুযায়ী তোমার জমিদারি তুমি নতুন করে বন্দোবস্ত নাও, আর শুধু নতুন করেই নয়, নতুন নিয়মে বৎসরটাক অনুযায়ী বন্দোবস্ত নিতে হবে তোমাকে। মেঝলা ঠাকুর মিয়া নোটিশ ফেলে দিয়ে বললেন, ফিরিঙ্গি লোকে কি বলবে? আরে ঠাকুর বংশের জমিদারি ফরমান খুদ আলীবর্দী খাঁ বাহাদুরের, তাকে নাকচ করবে কে? বলে দিলেন, এ কভি না হো সকতা হ্যায়, দিল লাগি হ্যায় ইয়ে। মেঝলা ঠাকুর মিয়া একদিকে আমির, অন্যদিকে ফকির। লোকে জানতো তাদের বংশের গুপ্তবিদ্যা, হঠযোগ, যার চর্চা করে বাপ গুল মোহাম্মদ নানান বিচিত্র কাজ করতেন। বাকসিদ্ধ হয়েছিলেন, তাই তিনি বাপের কাছ থেকে তার চর্চা নিয়েই করেন। কোনো নেশা করেন না, অথচ সর্বদাই ঢুলু ঢুলু চোখে চেয়ে থাকেন। শখ ছিল শুধু পান খাওয়ার। মুক্তার চুন দিয়ে পান খেতেন। তার সঙ্গে এমন মশলা থাকতো যা খেয়ে শীতের দিনেও মখমলের পাঞ্জাবি পরে ঘামতেন। নকরকে পাখার হাওয়া দিতে হতো। ভাষা ছিল মিষ্টি, কিন্তু এতটুকু অমর্যাদা বোধ করলে সাপের মতো মুহূর্তে ফোঁস করে ফোনা তুলতেন। যুগলপুরের ব্রাহ্মণদের উপর তার রাগ ছিল। আর সেই ত্রিভুবন ঠাকুর বা আবু ঠাকুরের প্রাপ্য সেলাম আদায় করতে নিত্য একবার হাতি চড়ে গ্রামে ঘুরতেন। শখ ছিল গান বাজনার, কিন্তু মেয়েদের গলায় ঠুংরি ঠপ্পার রুচি ছিল না। রুচি ছিল ধ্রুপদ। খেয়ালও ভালোবাসতেন। নিজে ছিলেন বড় পাখোয়াজি। কোম্পানির সঙ্গে এ নিয়ে তিনি লড়াই করেছিলেন 7-8 বছর। ঠিক এমনি মামলা তখন কাশিজোড়ার রাজার সঙ্গে হয়ে গেছে কোম্পানির। কোম্পানি সুপ্রিম কোর্টে হেরেছিলেন, কিন্তু হেস্টিংস সাহেব ছিল ধুরন্ধর লোক। সে ইম্পে সাহেবকে ঘুষ দিয়ে ইজ্জত রক্ষা করেছিল। এরপর আইনও পাশ করেছিল জমিদারি কেড়ে নিয়ে বন্দোবস্তের জন্য। কুড়ারাম রায় ভট্টাচার্য তখন গঙ্গা গোবিন্দের সঙ্গে বাংলার জমিদারি নাটকের প্রথম অঙ্কে একটি পার্শ্ব চরিত্র, কিন্তু তার হাত অনেক। কুড়ারাম রায়ের ব্যবস্থায় জমিদারি বেঁচে গিয়েছিল ঠাকুরদের, কিন্তু আদায় কোম্পানির খাসে চলে গিয়েছিল। আদায় করে রেভিনিউ কেটে নিয়ে বাকি টাকা আসতো মেজলা ঠাকুরের হাতে। কোম্পানি পাঠাতেন। 100 টাকা রেভিনিউ তখন 750 টাকা, আর সরঞ্জামি আদায় খরচ শতকরা 5 টাকা বাদ যেত। ঠাকুর মিয়ার নায়েব ছিল রাধানগরের মাধব দে সরকার। মাধব দে সরকার ঠাকুর মিয়াদেরই অনুগৃহীত মহাজন হিসেবে কাজ করত। ঠাকুর তালুকদারের সব তার নখদর্পণে, এবং তার টাকাও ছিল। কোম্পানির টাকা জুগিয়ে সে ঠাকুরের টাকা জুগিয়ে যেত। গোল বাঁধল 1793 সালে, পার্মানেন্ট সেটেলমেন্টের সময় থেকেই। কোম্পানি যখন 10 সালা বন্দোবস্তের জন্য জরিপ করে আদায়ের ওপর শতকরা 90 টাকা জমা ধার্য করবেন বলে জমিদারদের ওপর ফতোয়া ফরমান জারি করলেন, তখন ঠাকুর বললেন, তবা তবা, এ क्या बात, এ হয় না, না না, হতে পারে না। নবাবী পাঞ্জা শিলমোহর দস্তখত দেওয়া বন্দোবস্তি বাতিল, নয়া বন্দোবস্ত নিতে হবে ফিরিঙ্গি বনিয়ার কাছে। হায় আল্লাহ রসুল, हाय पैगंबर, नहीं नहीं, ये कभी नहीं हो सकता है। ये काम যদি আমি করি তবে সে হবে গুনাহগারি। জমিদারি জানে দেও। ঠাকুর বংশ একসঙ্গে জমিদারও বটে, আবার ফকিরও বটে, যোগীর বংশ। তা কেউ রাজি করাতে পারেনি। বাড়িতে মেয়েরা কেঁদেছিল। ঠাকুরপাড়ার জ্ঞাতিরা দরবার করেছিল, কিন্তু মেঝলা ঠাকুর নড়েননি। তার এক কথা, एक कभी नहीं हो सकता है। বাদশা দেওয়ানি দিলে ফিরিঙ্গি কোম্পানিকে। আমি সরকারি খাজনা তাদের দিয়েছি, সেখানে পাঠাবে বলে। তাই বলে নবাব আলীবর্দী পাঞ্জামোহর দস্তখতি ফরমান নাকচ করে নয়া বন্দোবস্তি, তাহলে তো তাকেই মালিকে মুল্ক বলে মেনে নেওয়া হলো। কভি নেহি। নবাবের নিমখে হিন্দু ছিলাম, মুসলমান হয়েছি, এখন আবার তা না মেনে নিমক হারাম হবে? তাহলে তো মুসলমান থেকে ফের কেরেস্তান হতে হয়। না, এ কভি নেই হো সকতা হ্যায়। আর শুধু তাই বলেই তিনি ক্ষান্ত হননি। 3 দিন পর ঠাকুরপাড়ায় ঘোষণা করেছিলেন,
আর এখানে এই ঠাকুরপাড়ায় তিনি থাকবেন না। যেখানে জমিনের মালিক হিসেবে সেলাম আদায় করে আজ 3 পুরুষ কাটিয়ে এলেন, সেইখানেই খাজনা গেল গেল। সেলাম যেখানে যেতে বসেছে সেইখানে আর তিনি থাকবেন না ঠাকুরপাড়ায়। কভি না, এ কভি নাই হো সকতা। চলো ঠাকুর শরীফে গিয়ে বাস করব। ঠাকুর শরীফ কাকদ্বীপের কাছে একটা দ্বীপের মতো জায়গা। বাকসিদ্ধ গুল মোহাম্মদ ঠাকুর নবাব মীর কাসেম প্রথম আমলে নগদ টাকা সেলামি দিয়ে এই দ্বীপটি নানকার হিসেবে একরকম খরিদ করেছিলেন। তখনও মীর কাসেমের সঙ্গে কোম্পানির ঝগড়া বাঁধেনি। সেই ফরমানে নবাবী মোহরের সঙ্গে কোম্পানির এক সাহেবের দস্তখত ছিল। কারণ নবাব মির্জাফর কোম্পানির দেনা সূত্রে মেদিনীপুর অঞ্চলের কোম্পানিকে ছেড়ে দিয়েছিলেন। সেই বন্দোবস্ত মতো কোম্পানির সইয়ের দরকার ছিল, আর তাতে আপত্তি দিতে কোম্পানির এখতিয়ার ছিল না। তিনি ফিরিঙ্গিকে খাজনা দিতে হবে যেই মুলুকে, সেই মুলুকেই বাস করবেন না। দ্বীপটায় কিছু প্রজাও ছিল। হজরত গুল মোহাম্মদ ঠাকুরের সমাধি ছিল, আবাদি জমি ছিল, সে প্রায় 500 বিঘার উপর। তিনি সেইখানে গিয়ে বাস করবেন, আর তাই করেও ছিলেন। এখানকার পাকা ইমারত, পুকুর, বাগ, বাগিচা সব ফেলে চলে গিয়েছিলেন ঠাকুর শরীফে। আর সে চলে যাওয়ার কথা শ্যামনগরের লোকের মুখে আজও শুনতে পাওয়া যায় সুলতা। সেই দিন নাকি ঠাকুরপাড়ার বাকি লোকেরা, পাইকপাড়ার পাইকেরা, এমনকি লাড যুগলপুরের ব্রাহ্মণ ছাড়া অন্য সকলেই পথের 2 পাশে দাঁড়িয়ে সেলাম দিয়েছিল আর কেঁদেছিল। মছলা ঠাকুর হাতির ওপর চেপে গঙ্গার ঘাট পর্যন্ত এসেছিলেন। ছেলেরা এসেছিল ঘোড়ায়, বয়েল গাড়িতে, মেয়েরা পালকিতে। জ্ঞাতিরাও কয়েক ঘর তার সঙ্গে গিয়েছিল, তাদের পুরুষেরা হেঁটে আর মেয়েরা বয়েল গাড়িতে। মাছলা ঠাকুর হাতির ওপর বসে 2 ধারে মুখ ফিরিয়ে সেলাম ফিরিয়ে দিতে দিতে গিয়েছিলেন। সেলাম আলাইকুম, সেলাম আলাইকুম, সেলাম আলাইকুম। গঙ্গার ঘাটে দেখা হয়েছিল মাধব দে সরকারের সঙ্গে। দে সরকার মেদিনীপুর থেকে ফিরছে। লাট যুগলপুরের তালুকদারি সেই কোম্পানির মেদিনীপুর কালেক্টর সাহেব বাহাদুরের কাছ থেকে বন্দোবস্তের কাগজ নিয়ে ফিরছে, আর সেটা 1794 সাল। খবরটা সে নিজেই দিয়েছিল মাঝলা ঠাকুরকে, সেলাম করেই দিয়েছিল। মাঝলা ঠাকুর এক মুহূর্ত ভেবে নিয়ে বলেছিলেন, তাহলেই বুড়ো হাতিটা তোকে দিয়ে গেলাম মাধব। নতুন জমিদার হলি, হাতিতে না চড়লে মানাবে না। তবে এটাকে যেন খেতে দিস। মরা হাতির লাখ টাকা দামের লোভে খেতে না দিয়ে আবার মেরে ফেলিস না, তাহলে তোকে অভিসম্পাদ লাগবে, বুঝলি? আমাদের বংশের সিদ্ধাই তো জানিস। মাধব দে সরকার বৈষ্ণব ফোঁটা তিলক কাটত, গলায় কণ্ঠি পড়ত। সে খুশি হয়ে সেলাম করে বলেছিল, গোবিন্দের নামে দিব্যি করে বলছি ঠাকুর সাহেব, গলায় কণ্ঠি ছুঁয়ে বলছি, দেবো দেবো দেবো। আর ওদিকে তখন গ্রামে সর্বরক্ষার পাড়ায় ঢাক বাজতে শুরু করেছে। বাজনা শুনে তাড়াতাড়ি নৌকোয় চড়ে ঠাকুর সাহেব বলেছিলেন, জলদি নাও খুলে মাঝি, জলদি জলদি। সেদিন ঠাকুর মিয়ারা ঠাকুরপাড়া ছেড়ে চলে যাচ্ছেন বলে শ্যামনগরের ব্রাহ্মণ সজ্জনে ঢাক বাজিয়ে গ্রাম দেবতার সর্বরক্ষের কাছে পুজো দিয়েছিল। তারা খুশি হয়েছিল। এইবার মাধব সরকার ভক্ত বৈষ্ণব মানুষ জমিদার হলো। এইবার তাদের সুখের দিন এলো। তারা এবার গরুর মতো থাকবে। কিন্তু কিছুদিনের মধ্যেই ভুল ভাঙল। দে সরকারের গোমস্তা এলো আদায় করতে, বসলো চণ্ডী মণ্ডপে। থোকা কর্জা খুলে সকলকে খাজনার ফর্দ শোনালে। 3 বছরের খাজনা বাকি। রহমত ঠাকুরের সঙ্গে কোম্পানির যে সময়টা ঝগড়া চলেছে, সেই সময় কোম্পানির ঢোল দিয়ে গিয়েছে যে কোম্পানির খাস করলে লাট যুগলপুর হবে, সেই সময় থেকেই খাজনা প্রজাও দেয়নি। রহমত ঠাকুরও আদায় করেননি। তিনিই বলেছিলেন, ঠিক বাদ, ফয়সালা হোক, তারপর নেওয়া হবে। আর সেই খাজনার সঙ্গে সিকি সুদ চড়িয়ে খাজনা দাবি করলে দে সরকারের গোমস্তা। ব্রাহ্মণ কায়স্থ সদ্গো প্রজারা শুনে স্তম্ভিত হয়ে গেল। সুদ? সুদ কিসের? বাকি খাজনার। বাকি খাজনা সুদ? যা ঠাকুরেরা কখনো নেয়নি। ঠাকুর সাহেবেরা মুসলমান,
সুদ তাদের কাছে হারাম, শাস্ত্রে বারণ আছে নিতে, কিন্তু তারা যে নানা আবওয়াব নিতেন গো। সরকার কর্তা মহাজনী করে সুদ নিয়ে সামান্য অবস্থা থেকে জমিদার। সুদ তিনি নেবেন, আর তাকে তো কোম্পানিকে 3 বছরের টাকা গুনতে হয়েছে। ঠাকুর সাহেবেরা দিতেন বছরে 100 টাকা সরকারি খাজনা, সরকার কর্তা দিয়েছেন বছরে 700। সুদ না নিলে জমিদারি রাখবেন কি করে? আর তাছাড়াও বন্দোবস্ত তো এখন বছর বছর, তার মানে কোম্পানি তো বাড়িয়েই যাবে। ব্রাহ্মণেরা চুপ করে থেকে বলেছিলেন, সুদ না দিলে? গোমস্তা হেসে বলেছিল, ওলায়েত সিরিজা বলেছিল, তা আমি কি করি বলবো? সরকারি বলবেন। কোম্পানির হুকুম তো ঢালোয়া হুকুম। খাজনা আদায় জন্য কি কাণ্ড ঘটতেছে বাংলাদেশে, ওয়াকিবহাল আছেন তো। ধুরিয়ান বাঁধি রাখ, বুকে কাঠ চাপাও, ব্যাচ চালাও, পিঠে বেল কাঁটার ডাল দিয়ে পেটো, খাজনা আদায় করো। রেজা খার মতন জবরদস্ত আদমি গেল, এখনো দেওয়ান গঙ্গা গোবিন্দ সিং মজুদ, নতুন আইন করে দিছে। এখন জমিদার সরকারের মর্জি। শুনতেছি এবার কোম্পানি আইন করতেছে, পাকা ধান মাঠে আটক দিয়া খাজনা আদায় করবার আইন করবেন। বললাম তো, এখন প্রজার মতি আর জমিদারদের তাগদ। তবে মর্জি বলে একটা বা আছে। এই তো আমাদের ঠাকুর সাহেবের দিল সাই দিলে না, মর্জি উঠল না, ছেড়ে দিলে ঝুটা চিজের মতন। তা গোমস্তাটি পাকা গোমস্তা। সরকার তাকে হিজলির নবাব বংশের যে ছিটে ফোটা তখনও ছিল, তাদের সেরেস্তা থেকে এনে বহাল করেছিলেন। তার সেরেস্তায় তিনি গ্রামের 2-4 জন জাতিজ্ঞাতির মধ্য থেকে নিয়েছিলেন। তারা নিতান্তই ছিল নিরীহ আমলা। যে সেরেস্তা হাতের মুঠোয় কাবেজে থাকে সেই রকম লোক সেরেস্তায় রেখেছিলেন। এই যেমন খাজাঞ্চি, হিসেব নবিশ, খাস জোত তদারকদার, গরু বাছুর তদারকদার, এইসব কাজ করতো তারা। আর বাকি কাজ যেখানে প্রজার সঙ্গে কারবার, নায়েব গোমস্তা, এইসব ছিল মুসলমান এবং অন্য জায়গার লোক, যাদের পক্ষে ব্রাহ্মণ, কায়স্থ বা গ্রামের লোক বলে চক্ষু লজ্জার কোনো কারণ নেই। গোমস্তা ওয়ালে মির্জার কথার জবাব ব্রাহ্মণেরা ঠিক খুঁজে পাননি। বাংলাদেশে দেওয়ান গঙ্গা গোবিন্দ সিং রেজা খাঁর খাজনা আদায়ের অত্যাচারের কথা তাদের অজানা ছিল না। তারা সেদিন বুঝতে পেরেছিলেন ঠাকুর মিয়াদের তালুকদারির মধ্যে তারা কতটা সুখে এবং নিরাপদে ছিলেন। তবু তারা হাল ছাড়েননি। তারা দল বেঁধে গিয়েছিলেন রাধানগর সরকারের বাড়ি। সরকারের বাড়ি তখনও কাঁচা দেওয়ালের ওপর খড়ের চালের বাড়ি। কেবল একতলা একটি দালানে রাধা গোবিন্দ, নিত্যানন্দ এবং জগন্নাথের সেবা প্রতিষ্ঠা করেছেন। সামনে খড়ের আটচালা, আটচালার সামনে খড়েরই একখানা ওই আটচালার মতোই সেরেস্তাখানা, তাও হালেই তৈরি হয়েছে। সেইখানেই তক্ত বসে ফরাস করে তাকিয়া হেলান দিয়ে বসে কাছারি করেন। নিচে আটচালায় মেঝের ওপর তাল পাতার চাটাই, খেজুর চাটাই বিছানো, আর একদিকে 2খানা তক্তবসের ওপর শতরঞ্জ বিছানো। ব্রাহ্মণেরা যখন পৌঁছলেন তখন ওই সেরেস্তাখানা কাছারির সামনে মাধব সরকার বাঁ হাতে রূপো বাঁধানো হুঁকো ধরে তামাক খাচ্ছিলেন, আর সামনে বাগিচার পত্তন করছিলেন নারকেলের বাগান লাগাবেন বলে। পরনে থান ধুতি, তখন বিলিতি রেলির কলের কাপড় আমদানি হয়ে গেছে। পায়ে চটি, গায়ে একটা মেয়ের যায়, কপালে তিলক, গলায় কণ্ঠি, আর তার সঙ্গে একটি সোনার সরু হার চিকচিক করছে। ব্রাহ্মণদের দেখেই সমাদর করে সরকার আহ্বান করে বললেন, আসুন আসুন আসুন, পবিত্র হলো আমার নতুন কাছারি। এই বলেই হুঁকো বাঁ হাতে ধরে হেঁট হতে চেষ্টা করে বললেন, ওহ, কাতর আর্তনাদ করে উঠলেন। তারপর সেই স্বল্প একটু হেঁট অবস্থাতে ডান হাত কপালে ঠেকিয়ে বললেন, ব্রাহ্মণে ভো নমঃ। কোমরে এমন দাগো দরদ লেগেছে, ওহ,
এই বলে সোজা হয়ে দাঁড়ালেন। সুরেশ্বর হেসে বললে, আসলে ব্রাহ্মণেরা সেই কালের ইন্টেলেকচুয়াল, এ কালের ইন্টেলেকচুয়ালের মতোই চতুর। দেশ সরকারের মুখে একসঙ্গে হাসি এবং যন্ত্রণার অভিনয় তাদের দৃষ্টিকে ফাঁকি দিতে পারেনি। মুহূর্তেই তাদের চিত্ত বিরূপ হয়ে উঠেছিল। তারা প্রত্যাশা করেছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী ফোঁটা তিলক কাটা দেশ সরকার পূর্বের মতোই তাদের পায়ের ধুলো নিয়ে মুখে বুকে ঠেকাবেন। কিন্তু বুঝলেন জমিদার দেশ সরকার তাদের আর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। দেশ সরকার এই কদিনের মধ্যেই জমিদার হয়ে দ্বিতীয় জন্ম নিয়েছে। সেই দেশ সরকার মরে বেঁচেছেন। ব্রাহ্মণ দলের অগ্রণী ছিলেন তখন জনার্দন ভট্টাচার্য, বিমলাকান্তের মাতামহ পদ্মনাভ ভট্টাচার্যের পিতামহ। তিনি তখন বৃদ্ধ, কিন্তু খাঁটি বামুনের তেজ তার ছিল। তিনি বলেছিলেন, হয়েছে বাবা মাধব, ওই ঢের হয়েছে, ওতেই আশীর্বাদ করছি। তা বড়ই দুঃখের কথা, কোমরে দাকো বাদ ধরল। তা ধরে ধরে, বিষয়ের বোঝা যখন ঘ্যাঁচ করে মাথায় চাপে তখন দুর্বল মানুষ হলে খ্যাঁচ করে কোমরে দাকো বাদ ধরে যায়। ও আর সারবে না বাবা। তা বেশ বেশ, ঘোড়ার কুমড়ে বিষয়ী দাকো আর বামুনের পায়ে ফাট, এ না হলে মানায় না বাবা। কিন্তু এক কাজ করতে পারো বাবা, কোম্পানির চরণ ঠেকিয়ে নিতে পারো ওইখানে। শুনেছি কোম্পানি নাকি পাদুকো, মানে ভূমিষ্ঠ হবার সময় মাথায় আগে ভূমিতে ঠেকেনি, পা আগে ঠেকেছিল। নইলে পৃথিবী দলন করবার শক্তি পাবেন কোথা থেকে? নিশ্চয়ই পাদুকো। তুমি খবর নিও, ওরা পাদুকো। ব্রাহ্মণেরা বাকপটু, সেখানে তারা যত চতুর তার থেকেও বিষয়কর্মে এবং বাস্তবতা বোধে অনেক গুণে চতুর দেশ সরকার। তাই তিনি শ্লেষকে শ্লেষ বলেই ধরেননি। সুবুদ্ধির মতো হেসে বলেছিলেন, বড় ভালোই বলেছেন, বড় ভালো বলেছেন। কোম্পানির জন্মকালে যদি পা দুটোই সর্বাগ্রে সদম্ভে মাটিতে পড়ে না থাকে তবে দুনিয়া পদদলিত করে বেড়াচ্ছে কি করে? ঠিক কথা, ঠিক কথা, ভাববার কথা। আটচালাই এনে সমাদর করে শতরঞ্জ পাতা তক্তপোষের ওপর বসিয়ে কুড়ি বাঁধা ডাবা হুঁকোয় তামাক খাইয়ে জিজ্ঞাসা করেছিলেন, তারপর তা সকলে মিলে আপনারা এই সময় মানে? সমস্ত কথা শুনবার আগেই দে সরকার সব জানতেন। তিনি প্রস্তুত হয়েছিলেন এবং লোহা উত্তপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় সেই সুতীক্ষ্ণ বোধ তার ছিল। তাই তিনি সেই মুহূর্তের অপেক্ষা করে শুনেই যাচ্ছিলেন বিবরণ, এবং ঠিক মুহূর্তটিতে এতখানি জিভ কেটে বলেছিলেন, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব হে, আপনারা ব্রাহ্মণ, আপনাদের কাছে সুদ গোমস্তা ওয়ালে মির্জা হাজার হলেও তো হিন্দু নয়। ও ঠিক বুঝতে পারেনি। তা কি হয়? আপনাদের সুদ নাই, আপনারা ব্রাহ্মণ, আপনারাও তামাদি বলবেন না। ও যেমন ঠাকুরদের সময় ছিল তেমনই চলবে। তবে ব্রাহ্মণেরা, এমনকি এই কালের ইন্টেলেকচুয়ালরাও বিষয়বুদ্ধিতে ভোঁতা বললে রাগ করো না সুলতা। 1937 সালে সেটেলমেন্টে পলিটিক্যাল ইন্টেলেকচুয়ালদের কেমন করে ঠকিয়েছিল কল্যাণেশ্বর, সেটা আমি তোমাকে যথাসময়ে বলবো। এখন আবার সেই কালে ফিরে চলো। ব্রাহ্মণেরা ওই কটি কথাতেই উত্তপ্ত অবস্থা থেকে ঠান্ডা হয়ে এসেছিলেন। পদ্মনাভ ভট্টাচার্য বলেছিলেন, আবার তবে রাখছো কেন বাবা? তবেটা কি ব্যক্ত করো। বলছি মানে, দেখুন, আমাকে সম্পত্তি বজায় রাখতে হবে, তাতে সুদ ব্রাহ্মণের কাছে না নিয়েই চালাবো, তাতে আমার ধর্ম আছে। কিন্তু সকলকে মানে দোরবস্তু প্রজার, তবেটা আমার তৎসম্পর্কে। ব্রাহ্মণেরা হেরে গেলেন। এক মুহূর্তে ধর্মপ্রাণ দে সরকারের দুঃখ অনুমান করে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই,
এতে কথা কি আছে? নিশ্চয়ই। দে সরকার নিবেদন করলেন, তাহলে নিবেদন নাই। আমি বলি কি, আপনারা খাজনা বাবদ টঙ্কা আমানত রাখুন, আমানতি রোকা নিন, তারপর হিসাব নিকাশ করে চেক রসিদ দেয়া হবে। খুশি হয়ে ব্রাহ্মণেরা উঠে এলেন। দে সরকার কোমরের দাকো ব্যথা নিয়ে কোনো ক্রমে ঈষৎ হেঁট হয়ে ব্রাহ্মণেভ্য নম বলে প্রণাম সারলেন। আর এইবার ব্রাহ্মণেরা অখুশি হলেন না। ঠাকুর মিয়াদের সেলাম দিতে হতো, সেইটা আর দিতে হলো না। সঙ্গে সঙ্গে দে সরকারের কাছে প্রাপ্য প্রণামটাও গেল। আর আমানতের প্যাচে পড়লেন। সুদ রেহাইয়ের বদলে, হিসাবের বদলে ঠাকুর মিয়াদের আমলে যার যত বাকি ছিল তাও দেই দাঁড়ালো। তখন তারা জ্ঞানচক্ষু বিস্ফারিত করে দাঁড়ালেন। আর ইতিমধ্যে ঝগড়াটা আরও পাগল সর্বরক্ষেতলার বলি নিয়ে। সর্বরক্ষা দেবী গ্রাম দেবতা, শক্তিমূর্তি, একখণ্ড পাথর। তাতে মুখ হাত পরিয়ে কাপড় দিয়ে সাজিয়ে বিজয়া দশমীতে মাঘী পূর্ণিমাতে পূজা হয়, বলি হয়। সেবায়েত চিরকাল জমিদার, কিন্তু ঠাকুরেরা মুসলমান বলে তাদের নামে সংকল্প ছিল না। আগের কাল থেকেই জমিদারের দেওয়া জমি বাবদ একজন প্রজা একটি পাঠা এনে দিত, বলি হতো। সংকল্প হতো গ্রামবাসীর প্রধানতম ব্রাহ্মণের নামে, তিনি পেতেন ওই বলির প্রসাদ। দে সরকারের সঙ্গে ঝগড়া লাগলো এই নিয়ে। দে সরকার বললে, আমি হিন্দু জমিদার, এখন সংকল্প আমার নামেই হবে, বলি আমি পাবো। আবার ঝগড়া হলো ষষ্ঠীতলায়। ষষ্ঠীতলায় পুজোর সময় দে সরকার গিন্নি অষ্টাঙ্গে গয়না পরে বউ বেটি নিয়ে এসে ভরচাজ বাড়ির গিন্নিদের সামনে দাঁড়ালেন। সঙ্গীর কর্মচারী বললে, ঠাকুরনরা একটু সরে বসবেন গো, রানী মা এসেছেন, ওনার পুজো হয়ে আগে যাক, তারপর আপনারা সবাই পুজো করবেন। বাড়িতে জামাই বাবুরা এসেছেন, বসে আছেন, তাই কর্তাও হুকুম দিয়েছেন তার বাড়ির পুজো আগেই হবে। সেকালের ব্রাহ্মণ গৃহিণী তারা লাল সুতো হাতে বেঁধে কৃষ্ণনগরের মহারানীর গায়ে জল ছিটিয়ে দিমাগ করে বলে এসেছিলেন, আমার হাতে লাল সুতো আছে তাই বাংলাদেশের মান আছে। গ্রাহ্যও করেননি মহারানীকে। তা এ তো দে সরকার। কে একজন প্রখরা ব্রাহ্মণ কন্যা বলে উঠেছিল, দাঁড়াতে বল রে মুখ পোড়া, দাঁড়াতে বল তোর চামচিকে রাজার চামচিকে রানীকে। দে সরকার যদি রাজা হয় তবে চামচিকেও পক্ষীদের রাজা। রানী মা, মরণ, তোদের জিভে কিছু আটকায় না রে। তারা তো সরে বসেনি, বরং ইচ্ছে করেই দেরি করিয়েছিলেন। ঠায় রোদে দাঁড় করিয়ে রেখেছিলেন দে সরকার রানীকে। আর ঝগড়া এরপর থেকেই বাঁধল। দে সরকার সুযোগ পেলেন সুদ সমেত বকেয়া আদায়ের। কোম্পানির পার্মানেন্ট সেটেলমেন্টের আমল ছিল। জমিদার যারা খাজনা নিয়মিত যোগায় তাদের খাতির করে কোম্পানি। দে সরকারের মোটা খাত জোট ছিল। গোটা ঠাকুরপাড়ায় ঠাকুরদের নানকার তিনি আত্মসাৎ করেছেন, তার সঙ্গে মহাজনী। তিনি মামলা মকদ্দমা করেও বছর বছর কিস্তি মাফিক খাজনা জুগিয়ে যান। জানেন সবুরে মেয়া ফলে, আর জানেন হাতে মারার চেয়ে ভাতে মারাটাই মোক্ষম মার। তারপর লর্ড বেন্টিংয়ের আমলে মুনশেফি আদালতের ছত্রছায়ায় আশ্রয় পেয়ে মামলায় মামলায় ব্রাহ্মণদের পাকে পাকে প্যাঁচ কষতে শুরু করেছিলেন। ব্রাহ্মণেরা কিন্তু আশ্চর্য জাত। তারা প্যাঁচে পড়েও প্যাঁচ ছাড়ালেন উল্টো প্যাঁচ কষে। গোটা যুগলপুর লাটের মুসলমান সদ্গোপ বার্তদের এক করে আশ্চর্য একটি জোর বেঁধে তুললেন। শেষ পর্যন্ত দে সরকার একটা মিটমাট করতে বাধ্য হলো। ব্রাহ্মণদের সুদ উঠিয়ে দিয়েছিলেন। বকেয়া খাজনা যা দাবি করেছিলেন, দে সরকার ঠাকুর মিয়াদের আমলের বাকি জড়িয়ে তাও ছেড়ে দিয়েছিলেন এবং বৃদ্ধির দাবি আর তুলতেই সাহস করেননি। শেষ বয়সে হঠাৎ পঙ্গু হয়েছিলেন মাধব দে সরকার। তাতে তার ধারণা হয়েছিল যে ব্রাহ্মণদের শাপেই এই ব্যাধি তার হয়েছে। আর তারপর তার ছেলে নিতাই দে সরকার, সেই টেরা মানুষটি, যে ব্যক্তিটি সোমেশ্বর রায়ের কাছে পদ্মনাভ ভট্টাচার্যের বাকি খাজনার টাকা পয়সা গুনে খুঁটে বেঁধে প্রণাম করে চলে গিয়েছিল,
নিতাই দে সরকার মাধব দে সরকার থেকে গুণী মানুষ ছিল জমিদার হিসেবে। যে প্রণাম উঠিয়ে দিয়েছিলেন মাধব দে সরকার কোমরে দাক্যপাতের জন্যে, সেই পাতকে সে প্রশ্রয় দেয়নি। অজস্র প্রণাম দিয়ে সে শেষ পর্যন্ত নামমাত্র একটি বৃদ্ধি টাকায় 2 আনা তা সকলের সম্মতি নিয়ে আদায় করলে। কিন্তু তাতে খুশি হলো না। টাকায় 2 আনা বৃদ্ধি, এই যে ভিক্ষে নেওয়া হলো, তবুও অধীর হলো না সে। সুযোগ মিলল। 1858 সালে সিপাহী বিদ্রোহের পর দে সরকার সেই সুযোগ পেল। জন রবিনসন এসে তাকে মহাজন ধরলে। কুঠি চালাবার জন্য টাকা চায়, আর টাকার উপর মোটা সুদ। বছরখানেক চড়া সুদে টাকা নিলে কুঠির চালাবার জন্য, সময় মতো শোধও দিলে। দে সরকার লোকটাকে 1 বছরে বাজিয়ে চিনে নিলে। মিউটিনির পর ভারতবর্ষ ইংল্যান্ডের শরীর খাসমহল হতেই দাপট বাড়ল ইংরেজদের। আর তার সঙ্গে জন রবিনসনের হাতও লম্বা হয়ে উঠল। 2টো কুঠি ছিল তার, কিন্তু চলতো না খুব ভালো। মদ আর বার্তনারীর নেশায় ব্যবসা সে ঠিক চালাতে পারত না। দে সরকার টাকার কারবার করতে করতে বললে, সাহেব, তুমি যুগলপুরে কুঠি করো, আমার জমিদারি, আমি তোমায় সাহায্য করব, টাকা দেব। ওখানকার জমিতে এখান থেকে অনেক ভালো নীল জন্মাবে। জন রবিনসন ওইখানে ঠাকুরপাড়ায় কুঠির পত্তন করলে। দে সরকারের আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা ওই সাহেবের খুঁটির জোরে ওই যুগলপুরে ব্রাহ্মণদের সে সায়স্তা করবে। তখন লালমুখ সাহেব কলির দেবতা হয়ে উঠেছে এই দেশের মানুষের কাছে। আর জন রবিনসনের আর একটা উৎসাহ ছিল, এইখানকার পাইকপাড়ার নারী। কিছুদিনের মধ্যেই রবিনসনের ঘোড়ার খুরের শব্দে এবং ধুলোয় যুগলপুরের মানুষ, ব্রাহ্মণ, কাস্ত সকলেই চকিত হয়ে উঠল। জমিতে জবরদস্তি নীল বোনা আরম্ভ হলো। পাইকে ভরে উঠল নীলকুঠি। ব্রাহ্মণেরা মাথায় হাত দিয়ে বসল। দে সরকার পালকি চড়তে শুরু করল। 2 পাশে পাইক না নিয়ে হাঁটে না। 2য় বছরে বিমলাকান্তের জমিতে জবরদস্তি নীল পড়ল। ঠাকুরদাস পাল তখন 35 বছরের জোয়ান। তার অহংকার ছিল কীর্তিহাটের জামাই এবং শরিক বিমলাকান্তের জোরদার সে। তার জমিতে বাঘেরও ধান খাবার ক্ষমতা নেই। হঠাৎ তার জমিতে নীল বুনতেই সে চিঠি লিখলে কাশিতে বিমলাকান্তকে। এই অপমানের অত্যাচারের প্রতিকার না হইলে সে জমি করিতে পারিবে না। যাহা হয় প্রতিকার করিতে আজ্ঞা হয়, একবার না আসিলে প্রতিকার হইবে না। ইতি সেবক শ্রী ঠাকুরদাস পাল। আর কিছুদিন পর শ্যামনগরের ঘাটে এসে একখানা নৌকো লাগলো। নৌকো থেকে নামলেন বিমলাকান্ত রায়। 18 কিংবা 19 বছরের কমলাকান্ত, সুন্দর সুপুরুষ, গৌরকান্তি, কাশির জলহাওয়ায় আর বেয়ামে গড়া শক্ত দেহ, উজ্জ্বল দীপ্ত উগ্র চোখ, নাকের ডগাটি ঈষৎ স্থূল, অনেকটা বিমলাকান্তের মতো। আবার যারা বীরেশ্বর রায়কে দেখেছে তারা বলবে চোখের দৃষ্টি আর নাকের ডগার ঈষৎ স্থূলতার মধ্যে তার স্পষ্ট আদল। বাবা আর মামার মতো একই সঙ্গে। তোমাকে আমি যেভাবে বলে যাচ্ছি সুলতা, ঠিক এমনিভাবেই সেদিন কীর্তিহাটের রায়বংশের 70টি আমার সামনে সামনে একটির পর একটি করে ভেসে উঠেছিল। সেই দিন গোয়ানপাড়ায় যে ঘটনাটা ঘটেছিল তার প্রতিক্রিয়ার মনের মধ্যে এই অতীত কাহিনী ভিড় করে মুখ বাড়িয়ে কখনো ভয় দেখাচ্ছিল, আবার কখনো সজল চোখে আমাকে বলছিল, এর প্রায়শ্চিত্ত তুমি করো, তুমি করো। আবার এক সময় বলছিল, মিথ্যের কবরে চাপা পড়ে আমরা মুক্তি পাচ্ছি না, কবর খুঁড়ে তুলে আমাদের মুক্তি দাও। কাঁসাই তখন বিস্তীর্ণ বালির রাশি, এক পার থেকে আরেক পার পর্যন্ত অনেকটা পথ। গোয়ানপাড়ার পাড়ে ভাঙন লাল কাঁকড় আর কাঁকড় জমা পাথরের চায়ে চায়ে বাঁধা পড়েছে। ওইদিকে একটা স্রোত, তারপর খানিকটা চড়া, আর সেখানে কিছু চাষ হয়। তারপর এইদিকে কীর্তিহাটের দিকে আর একটা স্রোত, তারপর এইদিকেও লাল কাঁকড় আর পাথরের চায়ে গড়া শক্ত পাড়। ওইদিকে সিদ্ধপীঠের জঙ্গল, সেখানে শালবন,
বনকদম, শিমুলের গাছ, বেওর বাঁশের ঝাড়, আর এইদিকে কীর্তিহাটে বিবি মহলে বাঁধানো পোস্তার নিচে বড় বড় সেগুন গাছের জঙ্গল। তার অনেক বড় গাছ কেটে মেজ তরফ বিক্রি করেছেন। তার শেকড় এবং বীজ পড়ে অসংখ্য চারা হয়ে গেছে। সেও একটা ছোটোখাটো জঙ্গল। এইখানে এসে এই গোয়ার মেয়েগুলো মেজদির সঙ্গে কথা বলতো। একটা দাহ আছে বিবি মহলের বাঁধাঘাটে। সেইখানে সাঁতার দিতে আসতো গ্রীষ্মের দুপুরবেলা। আর এইখান থেকে কাল রাত্রে আমাকে ডেকেছিল ওই হ্যারিস। এই এতটা পথ বালি ভেঙে এসেছিলাম আমি অতীতের ভূতে পাওয়া মানুষের মতো। কেবল ওই মুখগুলোই দেখেছিলাম। ওই ঘাটে এসে ঠিক তুমি যে প্রশ্ন করলে একটু আগে, সেই প্রশ্ন আমার মনেও জেগেছিল। রায়ভট্টাচার্য বংশের এই ধারা সত্যি কি ওই মহাশক্তির অভিশাপ, নাকি হেরিডিটির প্রভাব, নাকি উপচে পড়া সম্পদের বিষক্রিয়া? কিছুতেই ওই অভিশাপের কথাটাকে উপেক্ষা করতে পারিনি। ওইটাকেই আমার সবচেয়ে বড় বলে মনে হয়েছিল। তাই বাড়ি এসেই চিঠির দপ্তর খুলে বসে সমস্তটা আগাগোড়া পড়তে শুরু করেছিলাম। তোমাকে আমি বলেছি, পুলিশ এসে ঘর খানা তল্লাশ করতে গিয়ে অতুলেশ্বরের বিরুদ্ধে কিছুই পায়নি, কিন্তু ওই কাঁকড়া বিছে ভরা দামি সেগুন কাঠের সিন্দুক ভর্তি চিঠির দপ্তর বের করে দিয়ে গিয়েছিল। আমি একটি করে পড়ে রায়বংশের এই ইতিহাসটুকু বের করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। 1859 সালের জানুয়ারি মাসের একখানা চিঠি পেয়েছিলাম। মস্ত মোটা একখানা চিঠি। চিঠিখানা কাশী থেকে বিমলাকান্ত ভট্টাচার্য লিখেছিলেন রায়বাড়ির কুলপুরোহিত রামব্রহ্ম ন্যায়রত্নকে। আজ কথা আরম্ভ করবার সময় যে রেশমি কাপড়ে বাঁধা কাগজের বান্ডেলটা টেবিলের ওপর রেখে বসেছিল, সেইটার বাঁধন খুলতে খুলতে সুরেশ্বর বললে, পূর্বেই তোমায় বলেছি সুলতা, 1857 সালে এইখানে এসে সিপাহী বিদ্রোহের বিভীষিকা মিটলে বীরেশ্বর রায় জমিদারি নিয়ে প্রমত্ত হয়ে পড়েছিলেন। আর না পড়েই বা যাবে কি করে? জীবনে তখন তার নারীর নেশা কেটেছে, কাটিয়ে দিয়েছে সফিয়াবাইকে। জীবন নেশা নইলে কাটে না, আর নেশা তখনই দরকার হয় না যখন পেটের ভাত জোটে না। পেটে দুইবেলা দুমুঠো অন্ন জুটলে তখন আর নেশা নইলে জীবন কাটে না। হয় ভগবান, নয় নারী, নয় বিষয়। বীরেশ্বর রায়ের ভগবান নেশা ছেলেবেলা থেকেই ছিল না, নারীর নেশাও কেটে গেছে। সুতরাং রইল বিষয়, আর তাকেই আঁকড়ে ধরেছিলেন তিনি। যেটাকে সংসারের নেশার জিনিস বলে, অর্থাৎ সুরা, সেইটা হলো নেশার ক্ষুধা বাড়াবার ওষুধ। ভগবান ভজতে গিয়েও মদ খায়, নারীর নেশাতেও মদ নইলে চলে না, বিষয়ের নেশাতেও ওটা চায়। অন্তত ভূসম্পত্তি নিয়ে যারা মাতে, সেই কালে তাদের 90% মদ্যপানে ক্ষুধা বাড়াত। আর বীরেশ্বর রায় ওই দুটিকে সম্বল করে কীর্তিহাটের কাছারির জাঁকজমক বাড়িয়ে জেঁকে বসেছেন। কলকাতা থেকে খানসামা, ছিলমবর্দার, খিদমতগার, আরতালি, হরকড়া, চাপরাশি দারোয়ান এনেছিলেন। দেউড়িতে পেটাঘড়িতে ঘণ্টা পড়ে ঘণ্টায় ঘণ্টায়। মামলা সেরেস্তা প্রকাণ্ড করে ফেঁদেছেন। জমিদারি সেরেস্তার আরেকটা ফ্যাকড়া বেরিয়েছে, দাদন সেরেস্তা। নায়েব গিরীন্দ্র আচার্যির নাম হয়েছে ম্যানেজার। আর তাছাড়াও খাজাঞ্চি সেরেস্তা, হিসাব নিকাশ সেরেস্তা চিরকালই ছিল। তারও কায়দা কানুন বেড়েছে। নতুন ঘরবাড়ির পত্তন হয়েছে, পুরনো ঘরবাড়ি মেরামত হয়ে ঝকঝক করছে। আস্তা বলে ঘোড়া এসেছে, গাড়ি এসেছে। হাতি গোড়ার থেকেই ছিল, আরও একটা হাতি কিনেছেন, আশা সোঁটা, তাও কিনেছেন নতুন করে। কাছারি কালী মন্দিরের নাট মন্দিরের দক্ষিণে এবং পূর্বে সারি সারি ঘর বসত, তার ঘরদর বেড়েছে। নতুন আসবাবে নতুন ঢঙে সাজানো হয়েছে। আসবাব খাস সাহেবি দোকানের, আর ঢংও সাহেবি। ঘরে ঘরে ক্লক ঘড়ি, সেগুলো একসঙ্গে বাজা চায়, মিনিটে মিনিটে মিল চায়, আর তার জন্য আলাদা লোক। এ বিবি মহল সাহেব সুবার জন্য নির্দিষ্ট। ম্যাজিস্ট্রেট, কালেক্টর, এসপি, ডেপুটি সাহেবেরা যখন আসবেন তখন এইখানে থাকবেন।
বীরেশ্বরায় কালীবাড়ি সংলগ্ন কাছারিতে বড় একটা আসতেন না, প্রণাম করতে হবে বলেই আসতেন না। তিনি কালীবাড়ি এবং কাছারির লাগোয়া যে প্রথম অন্দরমহল সেখানে থাকতেন, আর সেখানেই ছিল তার কাছারি। রায়বাড়ি রায়বংশের আর কেউ নেই, আর থাকবার মধ্যে তার মা রাজকুমারী কাত্যায়নী দেবীর দূর সম্পর্কের 10-12টি পোষ্য। তার মধ্যে বৃদ্ধ বিধবার সংখ্যাই বেশি। তারা বিমলাকান্তের জন্য তৈরি পেছনের মহলটায় থাকত। সেই দিন সকালবেলা বীরেশ্বর রায় মামলা সেরেস্তার কাগজ দেখছিলেন বসে। পাশে বসেছিলেন ম্যানেজার গিরীন্দ্র আচার্য আর মামলা সেরেস্তার নায়েব। পরামর্শ চলছিল গোপাল সিংহের মকদ্দমা নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর ফিরছি খুব তাড়াতাড়ি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।